ওকে, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে সিম্পল স্ট্রেইন নিয়ে আলোচনা করেছিলাম। সিম্পল স্ট্রেইনের কিছু প্রবলেমও সলভ করেছি, আর আজকে আমরা স্টার্ট করব হচ্ছে একই সিম্পল স্ট্রেইন নিয়ে কাজ করব। সেক্ষেত্রে স্লাইটলি ডিফারেন্ট প্রবলেম নিয়ে কাজ করব আমরা আজকে। তো প্রবলেম নাম্বার হচ্ছে 242। এখানে যেটা বলা আছে যে একটা রিজিড বার এ বি যে রিজিড বার আছে এটার হচ্ছে এ থেকে একটা পিন দিয়ে সাপোর্ট করা আছে আর ও পয়েন্টে যে পিন দিয়ে সাপোর্ট আছে এখানে ডিসটেন্স গুলো বলে দেওয়া আছে যে পয়েন্ট এ ডিসটেন্স 0.75 এবং ও বি যে ডিসটেন্স সেটা হচ্ছে 1.5 মিটার। লেফট সাইডে যে স্টিল রড আছে সেই স্টিল রডের এরিয়া ক্রস সেকশনাল এরিয়া সেটা দেওয়া আছে 250 মিলিমিটার স্কয়ার এবং হচ্ছে এর যে ইয়ং মডুলাস সেটা দেওয়া আছে এখানে। ইয়ং মডুলাস হচ্ছে 200 গিগাপাস্কেল। আর অ্যালুমিনিয়াম যে ওয়্যার দেওয়া আছে এটা ডি পয়েন্টে কানেক্টেড অবস্থায় আছে এবং এবি বার যেটা সেটা হরিজন্টাল অবস্থায় আছে। এবং অ্যালুমিনিয়াম বারের যে লেংথ সেটা দেওয়া আছে 2 মিটার আর 300 মিলিমিটার স্কয়ার এরিয়া, 70 gigapascal modulus of elasticity. But the problem in this side is that steel bar is not connected to point C. There is a gap which is delta, and this is given. The delta is 5 millimeter. 5 millimeter একটা গ্যাপ রয়ে গেছে স্টিলের এখানে। প্রবলেমে বলা আছে compute the stress in the aluminum rod. Aluminum রডের মধ্যে স্ট্রেস কি পরিমাণ ডেভেলপ করতেছে সেটা আমাদের বের করতে হবে when the lower end of the steel rod is attached to its support. অর্থাৎ স্টিল রড যেটা আছে স্টিল রডের এই লোয়ার এন্ডটা সি এর মধ্যে যখন অ্যাটাচ করা হবে তখন অ্যালুমিনিয়ামের মধ্যে কি পরিমাণ স্ট্রেস ডেভেলপ করবে সেটা আমাদেরকে বের করতে হবে। So this is the problem. তো আমাদের যে এই ধরনের স্ট্রেন রিলেটেড যে প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা দুটো মেথড ইউজ করি। এক নম্বর হচ্ছে যে যেহেতু এগুলো হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট সিস্টেম, এগুলোর ক্ষেত্রে আমরা যে দুটো মেথড ইউজ করি একটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন এবং হচ্ছে যে আমাদের যে ডিফর্মেশন কিংবা ইলংগেশন হবে সেটার যে রিলেশন সেই রিলেশন থেকেও আমরা সেই রিলেশনটাকে ইউজ করতে পারি। প্লাস আরেকটা জিনিস আমরা সাপোর্ট নেই সেটা হচ্ছে জিওমেট্রি, সেটাকে বলতেছি আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন, যেটাকে আমরা আদার সেন্সে যেটাকে বলা হয় যে সিমিলার ট্রায়াঙ্গেলের যে রুলস সেটাকে ইউজ করতে পারি। তো এই প্রবলেমটা সলভ করার জন্য ফার্স্ট আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই রিজিড বার বলতে আমরা বুঝি যে বারের মধ্যে কোনো ধরনের বেন্ডিং হবে না, যে পরিমাণ লোডই দেওয়া হোক না কেন এর মধ্যে কোনো ধরনের বেন্ডিং হবে না, এটা অলওয়েজ স্ট্রেট হরিজন্টাল আছে এবং এটা অলওয়েজ স্ট্রেট থাকে। বাট এটা হচ্ছে মুভ করতে পারে অথবা রোটেট করতে পারে অ্যাবাউট দিস পিন, এই পিনের রেসপেক্টে যদি রোটেট করে সেটা রোটেট করতে পারে, তাতে সমস্যা নেই। বাট বারটা সবসময় মানে স্ট্রেট বার স্ট্রেটই থাকবে। তো আমরা যখন হচ্ছে এই স্টিল রডটাকে এই 5 মিলিমিটার গ্যাপটাকে ফিল আপ করে এই পয়েন্টের সাথে অ্যাটাচ করে দেই তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এই আমাদের যে এ পয়েন্টটা আছে এখানে এ পয়েন্টের নিচের দিকে মুভ করবে এবং হচ্ছে অ্যালুমিনিয়ামের যে বি পয়েন্ট আছে বি পয়েন্টটা উপরের দিকে মুভ করবে, বারটা একটা ইনক্লাইনেশন পাবে। ঠিক আছে, বার যদি ইনক্লিনেশন পায় আমরা হচ্ছে বি পয়েন্টের যে ডিসপ্লেসমেন্ট বি পয়েন্টের নিচের এই পয়েন্ট থেকে যখন উপরে উঠে যাচ্ছে এই ডিসপ্লেসমেন্টটাকে আমরা ডেল্টা বি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি এবং হচ্ছে এ পয়েন্ট যেটুকু নিচে নামতেছে সেটাকে আমরা ডেল্টা এ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দুইটা ওয়ে আছে। ঠিক আছে, দুইটা ওয়ের মধ্যে ফার্স্ট ওয়ে হচ্ছে যে যদি প্রথমে আমি এখানে একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে অ্যালুমিনিয়ামের এক্সটেনশন যেটা অ্যালুমিনিয়ামের এক্সটেনশনটাকে কমপ্লিট করলাম, ডেল্টা বি পরিমাণ এক্সটেনশন কমপ্লিট করার কারণে এখানে ডেল্টা এ পরিমাণ স্ট্রেচ হলো, বাট স্টিলের মধ্যে কোনো ধরনের ফোর্স তখন পর্যন্ত কাজ করছে না, কারণ আমি এক্সটার্নাল ফোর্স এখানে অ্যাপ্লাই করি তাহলে ডেল্টা এ ডিফর্মেশনের কারণে স্টিলের মধ্যে কোনো ধরনের স্ট্রেস ডেভেলপ হবে না। ঠিক আছে, কারণ স্টিল বারটাকে আমরা টানতেছি। ঠিক আছে, এরপরে দেখা যায় যদি 5 মিলিমিটার গ্যাপটাকে ফিল আপ না করে স্টিল বারটা, তাহলে সেক্ষেত্রে স্টিল বারটাকে আমরা টেনে এই নিচের যে পিন আছে পিনের সাথে অ্যাটাচ করে দেবো, সেক্ষেত্রে স্টিল বারের মধ্যে এক্সটেনশন হবে। তাহলে যে এক্সটেনশন হচ্ছে সেই এক্সটেনশনটার যে রিলেশন সেই রিলেশনটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে।
ঠিক আছে, সেই রিলেশনটা ফাইন্ড আউট করার আগে আমরা যেটা করতে পারি যে স্ট্যাটিক্সের যে রুলস আছে সামেশন অফ মোমেন্টের মাধ্যমে আমরা এই স্টিল রডের মধ্যে যে ফোর্স এবং হচ্ছে অ্যালুমিনিয়াম রডের মধ্যে যে ফোর্স তার মধ্যে একটা রিলেশন ডেভেলপ করতে পারি বাই টেকিং এ মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট ও পয়েন্টের রেসপেক্ট আমরা যদি একটা মোমেন্ট নেই তাহলে সেক্ষেত্রে আমরা জানি পি স্টিল ইন্টু ডিস্টেন্স হচ্ছে 0.75 ইকুয়ালস টু 1.5 পি অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তো এই রিলেশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্টিলের মধ্যে যে ফোর্স সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের মধ্যে যে ফোর্স তার ডাবল। ঠিক আছে, এটাকে আমরা পি স্টিলকে আমরা হচ্ছে সিগমা ইকুয়ালস টু পি ওভার এ, সো সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে সিগমা এ হিসেবে দেখাতে পারি। তারপর হচ্ছে সিগমা স্টিলের সাথে অ্যালুমিনিয়ামের একটা রিলেশন পাই যেটা হচ্ছে 2.5 সিগমা অ্যালুমিনিয়াম অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিক্স। এরপর একটা জিনিস ডেল্টা বি যেটা আমরা ডিনোট করছি, ডেল্টা বি এই বি পয়েন্টটা যে পরিমাণ উপরের দিকে উঠবে অ্যালুমিনিয়ামের মধ্যে ইলংগেশন সেই একই পরিমাণ হবে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা এভাবে দেখাতে পারি যে ডেল্টা অ্যালুমিনিয়াম ইকুয়ালস টু ডেল্টা বি। নেক্সট বাই দ্য রেশিও অ্যান্ড প্রপোর্শন, যখন হচ্ছে ডেল্টা বি এর অ্যালুমিনিয়ামের এক্সটেনশন ডেল্টা বি পরিমাণ হয়ে গেছে তখন সেক্ষেত্রে এ পয়েন্টটা কতটুকু নিচের দিকে মুভ করছে সেটা আমরা বের করতে চাচ্ছি। যদি তা বের করতে চাই তাহলে আমরা হচ্ছে দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল আমরা এখানে দেখতে পাই, একটা হচ্ছে ও বি এবং বি ড্যাশ, যদি আমরা এটাকে কনসিডার করি ও বি বি ড্যাশ এটা একটা ট্রায়াঙ্গেল, আর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে ও এ এ ড্যাশ। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যদি আমরা সাদৃশ্য দেখাই তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ডেল্টা এ এ পয়েন্টের মধ্যে যে এই যে বাহুটা এই ট্রায়াঙ্গেলের অর্থাৎ ডেল্টা এ ডিভাইডেড বাই 0.75 ইকুয়ালস টু ডেল্টা বি ডিভাইডেড বাই 1.5। সেখান থেকে আমরা হচ্ছে এই দুটার মধ্যে যে ডিফর্মেশন ডেল্টা বি এবং হচ্ছে ডেল্টা এ এর মধ্যে একটা রিলেশন পাই। সেই রিলেশন থেকে ডেল্টা বিটাকে আবার হচ্ছে আমরা যেহেতু এর আগে দেখাইছি যে ডেল্টা অ্যালুমিনিয়াম ইকুয়ালস টু ডেল্টা বি, সো আমরা এখানে ডেল্টা বি এর পরিবর্তে ডেল্টা অ্যালুমিনিয়াম লিখতে পারি। নেক্সট আমরা এই যে টোটাল ডিফর্মেশন ডেল্টা ইকুয়ালস টু 5 মিলিমিটার which is equals to the deformation ডেল্টা এ ইনিশিয়ালি অ্যালুমিনিয়াম এই ডেল্টা বি পরিমাণ বাড়ানোর কারণে উপরের দিকে উঠে যাওয়ার কারণে এখানে ডেল্টা এ পরিমাণ নিচের দিকে নামতেছে, এই ডেল্টা এ পরিমাণ নিচের দিকে নামছে, এরপরে স্টিলের মধ্যে ফোর্স দেওয়ার ফলে যে হচ্ছে স্টিলের মধ্যে যে ইলংগেশন সেই ইলংগেশনটাকে আমাদেরকে অ্যাড করতে হবে, অর্থাৎ ডেল্টা এ প্লাস স্টিলের মধ্যে যে ইলংগেশন সেটা সামেশন হবে 5 মিলিমিটারের সমান। ঠিক আছে, তাহলে 5 মিলিমিটার ইকুয়ালস টু ডেল্টা স্টিল প্লাস ডেল্টা এ ইকুয়ালস টু আমরা আগে এখানে পেয়েছি ডেল্টা এ ইকুয়ালস টু 0.5 ডেল্টা অ্যালুমিনিয়াম। এই রিলেশনটা আমরা এখানে ইউজ করলে সেখান থেকে আমরা সলভ করলে ডেল্টা সিগমা অ্যালুমিনিয়ামের ভ্যালু আমরা ফাইন্ড আউট করতে পারবো। তোমাদের কোথাও কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলতে পারো। কি কেউ কিছু বলবা না নাকি শুধু আমি বলে যাব? স্যার সিগমা স্টিল আর স্যার সিগমা স্যার যে অ্যালুমিনিয়ামের ওইটা স্যার পাস হবে কেন স্যার? এটা 5 হবে কেন? 5 আমাদের প্রবলেমে বলে দেওয়া আছে যে ডেল্টা যে ডিসটেন্সটা সেটা হচ্ছে টোটাল 5। আমরা কি করতেছি এই স্টিল যে রডটা আছে এই স্টিল রডটাকে টেনে এই জায়গায় অ্যাটাচ করতেছি, এটা স্টিল রডটাকে টানার কারণে অ্যালুমিনিয়ামের মধ্যে এক্সটেনশন হবে, সেটুকু হচ্ছে ডেল্টা বি পরিমাণ এক্সটেনশন হবে অ্যালুমিনিয়ামের মধ্যে। তো অ্যালুমিনিয়ামের মধ্যে যেটুকু এক্সটেনশন হবে তার জন্য এ পয়েন্টটা অটোমেটিক্যালি নিচে নেমে যাবে, তার জন্য তো স্টিলের মধ্যে কোনো ইলংগেশন হবে না। ঠিক আছে, এই ডেল্টা এর পরিমাণ নিচের দিকে নামলেও স্টিলের মধ্যে ইলংগেশন হবে না। তারপর স্টিলের মধ্যে ফোর্সের কারণে যে ইলংগেশন সেই ইলংগেশনটা হবে এক্সট্রা যতটুকু আমার নিচে নামানোর প্রয়োজন পড়বে সেটা হচ্ছে স্টিলের মধ্যে ইলংগেশন। তাহলে স্টিলের ইলংগেশন প্লাস হচ্ছে এ পয়েন্টের মুভমেন্ট, এই দুইটার সামেশন হচ্ছে এই 5 এর সমান। বুঝতে পেরেছো? স্যার হচ্ছে ওইখানে যে স্যার আরো যদি প্রেসার দেওয়া যায় তাহলে স্যার স্টিলটা স্যার আরো নিচের দিকে যাবে না স্যার? স্টিলটা বেঁকে গিয়ে ডিফর্মেশন হয়ে মানে হচ্ছে তুমি এই পয়েন্টের নিচে আরো নামাইতে চাচ্ছ স্টিল? জি স্যার, যদি মানে প্রেসার হ্যাঁ, দিয়ে যদি তুমি নিচে নামাও তাহলে ডেল্টা স্টিল আরো বাড়বে, তাই না? একই সাথে হচ্ছে ডেল্টা এও বাড়বে, কারণ তুমি স্টিল রডের মধ্যে ফোর্স দিয়েই তো হচ্ছে এটা করতেছো, তাই না? স্টিল রডের মধ্যে ফোর্স তুমি যত বাড়াবা অ্যালুমিনিয়ামের মধ্যে ইলংগেশনও তত বাড়বে, এটা যত বাড়বে ডেল্টা এও তত বাড়বে, একই সাথে স্টিলের মধ্যে ইলংগেশন সেটাও বাড়বে। তখন সবগুলো তো তো স্যার 5 মিনিট ইন্টারকানেক্টেড। থাকবে না। না, তখন তো 5 মিনিটের গ্যাপ থাকবে না, কারণ এখানে আমাদের প্রবলেমটাতে বলাই আছে যে এই রডটাকে তুমি এই পর্যন্তই নামাবা, এর চেয়ে বেশি নামাবা না।
বুঝতে পারছো? স্যার নিচের বারটা তো ফিক্সড তাই না? জি স্যার। আর কার কোনো কোশ্চেন আছে? স্যার নিচের বারটা ফিক্সড না? এটা স্যার নিচের বার আর কি, হরাইজন্টাল যে বারটা। এটা বার না, এটা জাস্ট হচ্ছে গ্রাউন্ডের মধ্যে পিন অ্যাটাচ করা আছে। এটার সাথে এই স্টিল রডটাকে টেনে এইটার সাথে আটকানো হয়। নিচে এটা তো হচ্ছে ফিক্সড জিনিস আর কি, গ্রাউন্ড কোনো। জি স্যার, বুঝছি স্যার। আর কোনো কোশ্চেন? তাহলে কি সামনের দিকে যাব? জি স্যার। তোমরা তো কেউই কথা বলতে চাও না কেন? জি স্যার, যান স্যার। তোমাদের সিআর কে হামজা না? হামজা আছো? জি স্যার। হ্যাঁ, জি তুমি স্যার, আছি কথা স্যার। বলবা, তুমি অ্যাটলিস্ট কথা বলবা, জি স্যার। ঠিক আছে? জি তোমার স্যার। মাইক্রোফোন অন করে রাখবা, তুমি হচ্ছে অ্যাটলিস্ট রেসপন্স করবা, না হলে তো মুভ করা যায় না সামনের দিকে। তো আমরা কি এখন সামনের দিকে মুভ করতে পারি? স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার। হ্যাঁ বলো, জি স্যার। কোশ্চেন ছিল। অ্যালুমিনিয়ামের এই ডিফর্মেশনটা স্যার এমন পজিশনে যে এখান থেকে স্যার ভেঙে যেতে পারে কোনো কারণে, মানে এটা অ্যালুমিনিয়ামের বলা থাকবে বুঝি নাই, আরেকবার রিপিট করো একটু। যে স্যার মানে অ্যালুমিনিয়ামের যে এটা ডিফর্মেশন হচ্ছে না উপরের দিকে, হ্যাঁ, ইলংগেশন হচ্ছে আর কি, হ্যাঁ। ইলংগেশন হচ্ছে স্যার, এইটা কি মানে কোনো কারণে ভেঙে যেতে পারে, এরকম ইলংগেশন হতে পারে? হ্যাঁ অবশ্যই, তুমি যদি হচ্ছে অ্যালুমিনিয়ামের তোমার টেনসাইল স্ট্রেংথটাকে এক্সিড করো তাহলে তো অ্যালুমিনিয়াম ছিঁড়ে যাবে, তাই না? কিংবা হচ্ছে তুমি অ্যালুমিনিয়ামের যে ম্যাক্সিমাম অ্যালাউড ডিফর্মেশন, তার ইলংগেশন, সেটা চেয়ে বেশি টেনে ফেলো, অর্থাৎ ডেল্টা বি এর ভ্যালু যদি অনেক বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম অবশ্যই ছিঁড়ে যাবে। স্যার ওই রেঞ্জটা কি স্যার মানে এক্ষেত্রে ইউজ করা মানে বের করা যাবে কিভাবে? ওই রেঞ্জটা কিভাবে বের করা যাবে, এখানে তো আমরা বের করতেছি কি অ্যালুমিনিয়ামের মধ্যে স্ট্রেস কতটুকু ডেভেলপ করছে সেটা কিন্তু আমরা বের করেছি। এখন যদি তোমাকে প্রবলেমে বলে দেওয়া থাকে যে অ্যালুমিনিয়ামের মধ্যে যে স্ট্রেস, ম্যাক্সিমাম স্ট্রেস অ্যালুমিনিয়াম ক্যান সাপোর্ট ইজ 30, এখানে কত আছে 34,000 মেগাপাস্কেল, এটা হচ্ছে 34.8 সামথিং হবে নাকি, হ্যাঁ 34 সামথিং। তাহলে সিগমা অ্যালুমিনিয়ামের মধ্যে স্ট্রেস আছে 34,800। এখন তোমার যদি 34,000 মেগাপ্যাসকেল অ্যালুমিনিয়ামের ম্যাক্সিমাম স্ট্রেংথের লিমিট হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফেলার হবে, আচ্ছা স্যার, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে প্রবলেমটাতে এভাবে বলা থাকবে যে হচ্ছে যদি অ্যালুমিনিয়ামের স্ট্রেংথ 30,000 মেগাপ্যাসকেল এর চেয়ে বেশি হলে অ্যালুমিনিয়াম ফেল করবে, তাহলে সেক্ষেত্রে এটা 5 মিলিমিটার পর্যন্ত অ্যাটাচ করা সম্ভব কিনা, এই ধরনের প্রবলেম থাকতে পারে। তখন তোমাকে করতে হবে কি অ্যালুমিনিয়ামের মধ্যে স্ট্রেসটা বের করে দেখতে হবে এটা 30,000 এক্সিড করে কিনা। যদি এক্সিড করে তাহলে বলতে হবে যে এই 5 মিলিমিটার গ্যাপ ফিল আপ করতে গেলে অ্যালুমিনিয়ামটা ছিঁড়ে যাবে। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা এখন সামনের দিকে যাই। জি স্যার। Next problem is 247. It's a different type of problem. The composite bar is stress free before the axial load P1 and P2 are applied. P1 P2 অ্যাপ্লাই করার আগে এই বারের কোনো বারের মধ্যে জাস্ট সিম্পল অবস্থায় আছে, কোনো ধরনের স্ট্রেস নাই, কোনো ধরনের লোড নাই। এরপরে যদি P1 এবং P2 এই দুইটা লোড অ্যাপ্লাই করা হয় তাহলে সেক্ষেত্রে ওয়াল দুইটাকে রিজিড কনসিডার করা হচ্ছে, এই ওয়াল দুইটার কোনো মুভমেন্ট হবে না, ঠিক আছে? কোনো ডিফর্মেশন কিংবা মুভমেন্ট হবে না, ফিক্সড থাকবে। অর্থাৎ এই দুইটা ওয়ালের মধ্যবর্তী যে ডিসটেন্স সেটা কত আছে 500, 8, 9, 1000 and 1100 মিলিমিটার। তো 1100 মিলিমিটার যে টোটাল লেন্থ, এই টোটাল লেন্থটা ফিক্সড থাকবে, ঠিক আছে? এরপরে P1 এবং P2 লোড যদি অ্যাপ্লাই করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতিটা ম্যাটেরিয়ালের মধ্যে অর্থাৎ অ্যালুমিনিয়ামের মধ্যে, স্টিলের মধ্যে অ্যান্ড ব্রোঞ্জের মধ্যে কি পরিমাণ স্ট্রেস আছে ডেভেলপ করতেছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, P1 এবং P2 এর যে ভ্যালু সেটা দেওয়া আছে 150 কিলোনিউটন P1 এর ভ্যালু, আর P2 এর ভ্যালু হচ্ছে 90 কিলোনিউটন। তাহলে সেক্ষেত্রে কমন সেন্সে কি বলে, যদি P1 and P2 আমরা হচ্ছে অ্যাপ্লাই করি তাহলে কোন অ্যালুমিনিয়ামের মধ্যে কম্প্রেসিভ ফোর্স কাজ করবে নাকি হচ্ছে টেনসাইল ফোর্স কাজ করবে? জাস্ট কমন সেন্স ইউজ করো। কম্প্রেসিভ ফোর্স কাজ করবে।
কম্প্রেসিভ ফোর্স। আর হচ্ছে স্টিলের মধ্যে we don't know, তাই না? আমরা কি জানি? আচ্ছা এখান থেকে গেস করতে পারবো না, বাট হচ্ছে আমরা ব্রোঞ্জের ক্ষেত্রে কিন্তু গেস করতে পারবো। স্যার ঠিক আছে, ব্রোঞ্জের ক্ষেত্রে এক্সটেনশন হবে, যেহেতু এই ওয়ালটা ফিক্সড, P2 ফোর্স কাজ করতেছে, P1 ফোর্স দুটাই এদিকে কাজ করতেছে, তাহলে ব্রোঞ্জের মধ্যে এক্সটেনশন কাজ করবে। অ্যালুমিনিয়ামের মধ্যে কম্প্রেশন, ব্রোঞ্জের মধ্যে এক্সটেনশন। এক্সটেনশন আর স্টিলের মধ্যে কি কাজ করবে সেটা আমরা যদি ক্রস সেকশন নেই তাহলে সেক্ষেত্রে সহজেই বুঝতে পারবো। আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রামগুলো দেখি তাহলে সেক্ষেত্রে ফার্স্ট আমরা যদি এখানে একটা সেকশন নেই, আমরা এদিকে যে রিঅ্যাকশন ফোর্স এই P1 P2 অ্যাপ্লাই করার কারণে R1 এবং R2 এটা জাস্ট আরবিট্রারি ডিরেকশন কনসিডার করা হচ্ছে। ঠিক আছে, R1 এবং R2 দুটো রিঅ্যাকশন ফোর্স কাজ করবে ওয়ালের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে একটা সেকশন নেই তাহলে এই অ্যালুমিনিয়ামের মধ্যে R1 ফোর্স কাজ করতেছে, তাহলে এদিকেও একই পরিমাণ ফোর্স কাজ করবে to maintain the equilibrium. So the aluminium is under compression and the deformation in the aluminium is equals to delta aluminium. আমরা এটাকে ধরে নিচ্ছি। ঠিক আছে, এরপরে যখন হচ্ছে আমরা এখানে একটা সেকশন নিব, ঠিক আছে, অ্যালুমিনিয়াম পরে কি ছিল? স্টিল। তাহলে স্টিলের মধ্যে যখন আমরা একটা সেকশন নিব, স্টিলের মধ্যে টোটাল ফোর্স কতটুকু কাজ করছে? স্টিলের মধ্যে টোটাল ফোর্স কাজ করছে R1 এই সাইডে আর হচ্ছে 150 কিলোনিউটন এই সাইডে, তাহলে 150 কিলোনিউটন মাইনাস R1 এই পরিমাণ ফোর্স কাজ করতেছে স্টিলের মধ্যে, তাহলে একই পরিমাণ ফোর্স অপোজিট সাইডেও কাজ করবে। ঠিক আছে, 150 মাইনাস R1 টু মেইনটেইন দ্য ইকুইলিব্রিয়াম। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতেছি স্টিলের মধ্যে ইলংগেশন হচ্ছে। ঠিক আছে, স্টিলের মধ্যে যদি ইলংগেশন হয় সেটা হচ্ছে ডেল্টা স্টিল পরিমাণ ইলংগেশন। এরপরে যদি আমরা এই ব্রোঞ্জের মধ্যে একটা সেকশন নেই তাহলে সেক্ষেত্রে ব্রোঞ্জের মধ্যে যে ফোর্স কাজ করতেছে সেটা হচ্ছে R2 পরিমাণ ফোর্স কাজ করতেছে, এটাও ইলংগেশন। অথবা আমরা যদি এই সাইড থেকে কনসিডার করি তাহলে R1 মাইনাস 240, ঠিক আছে, R1 মাইনাস 240 পরিমাণ ফোর্স কাজ করতেছে অন দ্য লেফট সাইড, তাহলে রাইট সাইডেও R2 পরিমাণ ফোর্স কাজ করবে। তাহলে সেক্ষেত্রে এই ব্রোঞ্জ যে মেম্বারটা আছে মেম্বারটার মধ্যে ইলংগেশন হচ্ছে, যেটা হচ্ছে ডেল্টা BR। তাহলে আমাদের কিন্তু বলা আছে যে যে কোনো মেম্বারের মধ্যে ইলংগেশন হোক কিংবা কম্প্রেশন হোক, এই টোটাল ডিসটেন্স 1100 মিলিমিটার আছে, এটা কিন্তু ফিক্সড থাকবে। তাহলে কি আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়ামের মধ্যে টোটাল কম্প্রেশন ইজ ইকুয়ালস টু টোটাল ইলংগেশন অফ স্টিল প্লাস ইলংগেশন অফ ব্রোঞ্জ? আমরা কি এটা বলতে পারি? জি স্যার অবশ্যই বলতে পারি, কারণ হচ্ছে আমাদের এই এদিকের ওয়াল এবং এই ওয়াল দুটো ফিক্সড। তাহলে যেটার মধ্যে কম্প্রেশন হবে সেটা হচ্ছে অন্যগুলার ইলংগেশনের সমান। দ্যাট মিনস এখানে যদি আরো মেম্বার অ্যাড করা থাকে তাহলে আমাদেরকে যেটা লিখতে হবে, সামেশন অফ ডিফরমেশন ইজ ইকুয়ালস টু কত? 0, তাই না? জি স্যার অ্যালুমিনিয়াম, স্টিল, ব্রোঞ্জ আরো যদি 2-4টা মেম্বার অ্যাড করা থাকে, সবগুলোর মধ্যে যে ইলংগেশন কিংবা ডিফরমেশন হবে তার সামেশন হবে 0। ঠিক আছে, আমরা R1 পি অ্যালুমিনিয়াম যে ভ্যালুগুলো বের করেছি অলরেডি সেটা এখানে দেখালাম। এখন হচ্ছে আমরা তাহলে লিখতে পারি যে ডেল্টা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের হচ্ছে কম্প্রেশন হচ্ছে, তাই না? তাহলে ডেল্টা স্টিল প্লাস ডেল্টা ব্রোঞ্জ মাইনাস ডেল্টা অ্যালুমিনিয়াম ইকুয়ালস টু 0। তাহলে মাইনাস ডেল্টা অ্যালুমিনিয়ামটাকে অপোজিট সাইডে নিয়ে গেলে আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়ামের টোটাল কম্প্রেশন ইজ ইকুয়ালস টু দ্য এক্সটেনশন অফ স্টিল প্লাস এক্সটেনশন অফ ব্রোঞ্জ। আমরা জানি যে ডেল্টা ইকুয়ালস টু PL ওভার AE, রেজিস্টিভ ফোর্স, লেংথ, তারপর হচ্ছে এরিয়া এন্ড হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। এর মধ্যে আমাদের ইনিশিয়াল লেংথ, এরিয়া, মডুলাস অফ ইলাস্টিসিটি সবই দেওয়া আছে। আমাদের শুধু জানা নেই হচ্ছে পি এর ভ্যালু। পি এর ভ্যালুগুলো আমরা সবগুলো কি কিসের রেসপেক্টে বের করছি? R1 এর রেসপেক্টে। R1 R1 R1, ঠিক আছে। পি অ্যালুমিনিয়াম ইকুয়ালস টু R1, পি স্টিল 150 minus R1, পি বিআর 240 minus R1. That means R1 will be the only unknown here. Then we get the value of R1 from this equation, solving this equation, which is 77.6 kilonewton, and then we put the value of R1 into the all these equations to find out the force acting on aluminium, steel, and bronze. If we know the force acting on the internal force acting on the on this steel, aluminium, or bronze, then we can find out the stress. This is force divided by area. Since the force is in kilonewton, then we are multiplying 1000 into the force, and then 900 is the cross-sectional area in millimeter square.
So we will get Newton per millimeter square, which is equivalent to megapascal. Then we get অ্যালুমিনিয়াম, স্টিল and bronze. এই তিনটার মধ্যে যে কি পরিমাণ স্ট্রেস কাজ করতেছে সেটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারি। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা? হামজা, তোমার কোনো কোশ্চেন আছে? স্যার হামজা, তোমার কথা শোনা যায়নি। ওকে, এটা তো কারো কোনো আর2 কোশ্চেন এর আছে? রেসপেক্ট বের করতে পারতাম। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। কে বলতেছো? স্যার আমরা এটা আর2 এর রেসপেক্টে স্যার বের করতে পারতাম। হ্যাঁ, আমরা R2 সাইড দিয়ে যদি আমরা কনসিডার করতাম তাহলে R2 রেসপেক্ট বের করতে পারতাম। তুমি যদি লেফট সাইড, আমরা যদি লেফট সাইড থেকে আসতেছিলাম যার কারণে R1 এর রেসপেক্টে সব বের হয়েছে। আমরা যদি রাইট সাইড থেকে আসতাম তাহলে R2 এর রেসপেক্টে সব বের হতো। হ্যাঁ, জি স্যার। সো আর কোনো কোশ্চেন আছে? না স্যার, আগাইতে পারি স্যার। ওকে, তাহলে আমাদের হচ্ছে আর মানে সিম্পল স্ট্রেন যেটা সেটা এই পর্যন্তই শেষ। এরপরে আমরা যাব হচ্ছে থার্মাল স্ট্রেস। ঠিক আছে, থার্মাল স্ট্রেস নিয়ে আলোচনা করব। ওকে, স্লাইড দেখতে পাচ্ছ থার্মাল স্ট্রেসের? জি স্যার। জি স্যার। ওকে, তোমাকে দেখতে পাচ্ছ স্লাইড? জি স্যার। ওকে, তাহলে থার্মাল স্ট্রেস, হোয়াট ইজ থার্মাল স্ট্রেস? যখন কোনো ম্যাটেরিয়ালকে হিট করা হয় কিংবা হচ্ছে কুল করা হয় ফ্রম রুম টেম্পারেচার, তখন যদি কুল করা হয় তাহলে ম্যাটেরিয়ালের মধ্যে অ্যাটমিক ডিসটেন্স কমে যায়, যার কারণে হচ্ছে ম্যাটেরিয়ালের মধ্যে কম্প্রেশন হয়। ঠিক আছে, আর যখন হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে হিট করা হয় তখন হচ্ছে ম্যাটেরিয়ালটা অ্যাটমিক এনার্জি বেড়ে যাওয়ার কারণে, অ্যাটমগুলোর মধ্যে এনার্জি বেড়ে যাওয়ার কারণে অ্যাটমিক ডিসটেন্স বেড়ে যায়, যার কারণে ম্যাটেরিয়ালের মধ্যে ডিফর্মেশন হয়, সরি ইলংগেশন হয়। ঠিক আছে, দ্যাট মিনস সেটা লম্বা হয়ে যায়। বাট যদি কোনো ধরনের রেস্ট্রিকশন না থাকে, ঠিক আছে, লেটস সে আমার কাছে একটা এরকম বার আছে, এই বারের মধ্যে এই সাইডে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই। ঠিক আছে, যদি কোনো রেস্ট্রিকশন না থাকে তাহলে বারের মধ্যে কোনো ধরনের স্ট্রেস ডেভেলপ করবে না। আমরা যদি এরকম একটা বার কনসিডার করি এবং এটার মধ্যে এটাকে যদি হিটিং করা হয়, ঠিক আছে, হিটিং করা হয় তাহলে সেক্ষেত্রে এটা ইলংগেশন হবে। হ্যাঁ, বারটা এক্সটেনশন হবে, বাট দেয়ার উইল বি নো ফোর্স অ্যাক্টিং অন দ্য বার। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যারিয়ার না আসবে ততক্ষণ পর্যন্ত ম্যাটেরিয়ালের মধ্যে কোনো ধরনের স্ট্রেস কাজ করবে না। এটাকে বলা হচ্ছে ফ্রি ডিফর্মেশন, ঠিক আছে, অথবা ফ্রি ইলংগেশন। বাট যদি একটা বার যদি আমরা এখানে দেখাই, এই বারের দুইটা সাইড যদি হচ্ছে ফিক্সড করা থাকে, তারপরে যদি এটার মধ্যে টেম্পারেচার অ্যাপ্লাই করা হয়, হিট করা হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু এক্সটেনশন হতে পারছে না, ইট ওয়াজ সাপোজ টু বি লঙ্গার। ঠিক আছে, বাট এটা হতে পারছে না। ঠিক আছে, লেটস সে এই পরিমাণ এটা হচ্ছে বাড়ার চেষ্টা করছে কিন্তু বাড়তে পারছে না, তাহলে সেক্ষেত্রে কি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এই যে জিনিসটা, এটা বাড়তে পারছে না আর এটা হচ্ছে ফ্রি বাড়তে পারছে। ঠিক আছে, তাহলে একই পরিমাণ টেম্পারেচার, লেটস সে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটাও অ্যালুমিনিয়াম, এটাও অ্যালুমিনিয়াম। ঠিক আছে, দুইটাই যদি অ্যালুমিনিয়াম হয়, এটার ক্ষেত্রে এটা ফ্রিলি বাড়তে পারতেছে। কি পরিমাণ বাড়ছে, এটা যদি আমরা হচ্ছে ডেল্টা কনসিডার করি, যে ডেল্টা পরিমাণ বাড়ছে, ডেল্টা ডিভাইডেড বাই 2, আর এদিকে হচ্ছে ডেল্টা ডিভাইডেড বাই 2, অর্থাৎ টোটাল যে ইলংগেশন সেটা হচ্ছে ডেল্টা পরিমাণ ইলংগেশন যদি হয়। ঠিক আছে, যদি এখানে রিজিড সাপোর্ট দেওয়া থাকে দুই পাশে, অর্থাৎ
অর্থাৎ এই বারটা বাড়তে পারতেছে না, তাহলে সেক্ষেত্রে আমরা কি দুইটার মধ্যে একটা অ্যানালজি নিয়ে আসতে পারি যে হচ্ছে এটার মধ্যে যে টোটাল এলংগেশন হচ্ছে ডেল্টা, দ্যাট মিন্স সেম টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয়, এখানে মনে করো যে টেম্পারেচার ইনক্রিজ করা হয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করা হয়েছে, এখানেও 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি যে 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই বারটার ফ্রি টোটাল এলংগেশন হচ্ছে ডেল্টা। আমি যদি 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে এই বারটাকে কম্প্রেস করি, এদিক থেকেও কম্প্রেশন লোড অ্যাপ্লাই করি, এদিক থেকেও কম্প্রেশন লোড অ্যাপ্লাই করি করে এই ডেল্টা পরিমাণ যদি আমি হচ্ছে ডিফরমেশন নিয়ে আসি, তাহলে কি এইটার মতো সেম সিচুয়েশন হবে না? Yes, sir. জি স্যার। স্যার কথা আরেকবার বলতে হবে, তাই তো? দুইটা সেম সিচুয়েশন, 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই বারটার মধ্যে কোনো সাপোর্ট নাই, ঠিক আছে, দুই দিকে ফ্রিলি মুভ মানে ইলংগেট হতে পারছে। তাহলে ইলংগেট হয়ে দেখা গেল যে 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ানোর কারণে অ্যালুমিনিয়ামের মধ্যে এক্সটেনশন হলো ডেল্টা, টোটাল এক্সটেনশন হচ্ছে ডেল্টা, ঠিক আছে। এরপরে আমি করলাম কি, এটাও সেম সিচুয়েশন, বাট এটার ক্ষেত্রে যেহেতু দুই পাশে রিজিড আছে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ইলংগেশন হতে পারছে না, এক্ষেত্রে ইলংগেশন হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এই যে বারটা, আমি যদি এই বারটার সিচুয়েশন আর এই বারটার সিচুয়েশন কি সেম? অবশ্যই সেম না, এই বারটার মধ্যে সাপোর্ট আছে, এটার মধ্যে সাপোর্ট নাই, যার কারণে এটা ফ্রিলি মুভ করতে পারছে। এখন যদি আমি একটা কাজ করি, এই বারটার যে ডেল্টা পরিমাণ ইলংগেশন হয়েছিল, আমি এক্সটার্নাল ফোর্স পি অ্যাপ্লাই করার মাধ্যমে, পি অ্যাপ্লাই করে এটাকে আমি ওই আগের ইনিশিয়াল যে অবস্থা ডেল্টা পরিমাণ ডিফরমেশন দিয়ে ইনিশিয়াল অবস্থায় নিয়ে আসলাম। তাহলে এটার যে সিচুয়েশন, এটার সিচুয়েশন কি সেম হবে কিনা? জি স্যার, স্যার, same হবে, sir. রাইট সাইড কি স্যার আমরা ফিক্স করে নিব এই ক্ষেত্রে এক পাশ থেকে শুধুমাত্র পি ফোর্স অ্যাপ্লাই করব নাকি দুই না। পাশ থেকে এই ক্ষেত্রে ফোর্স অ্যাপ্লাই করব? আমি দুই পাশ থেকেও করতে পারি, কিংবা একটা সাইড ফিক্স করে নিয়ে আরেকটা সাইড থেকে অ্যাপ্লাই করতে পারি, দুটো সেম, দুটো সেম ফিজিক্স, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই বারটার মধ্যে ডেল্টা পরিমাণ আমি ডিফরমেশন দিয়ে একই সিচুয়েশনে নিয়ে আসতে পারি, অর্থাৎ এই বারটা যে সিচুয়েশনে আছে এই বারটাও সেই একই সিচুয়েশনে আছে আফটার রেইজিং দ্য টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস। বাড়ানোর পর যদি এটার ক্ষেত্রে ডেল্টা পরিমাণ ডিফরমেশন যদি আমি এক্সটার্নাল ফোর্সের মাধ্যমে দিই, যে ফোর্সটা এইটার ক্ষেত্রে এই ওয়ালের মাধ্যমে অ্যাপ্লাই করা হয়ে গেছে, ঠিক আছে। দ্যাট মিনস যে আমাদের যে সিচুয়েশনটা কনসিডার করতে হবে সেটা হচ্ছে যে যদি দুই পাশে ফিক্সড অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অ্যাসিউম করে নিতে হবে যদি টেম্পারেচার রেইজ করা হয়, তাহলে সেক্ষেত্রে এই বারটা ইট ওয়াজ সাপোজ টু ইলংগেট লাইক এট আ লেন্থ অফ ডেল্টা, বাট আমরা এই দুইটা রিজিড বাউন্ডারির কারণে ডেল্টা পরিমাণ ইলংগেশন হতে পারছে না, এবং এটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে এই বারটার ক্ষেত্রে আমরা যদি ডেল্টা পরিমাণ ইলংগেশন মানে ফোর্স অ্যাপ্লাই করে ডেল্টা পরিমাণ ডিফরমেশন দেই, তাহলে এটার যে সিচুয়েশন এই সিচুয়েশন হবে সেম, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে বারের মধ্যে স্ট্রেস ডেভেলপ করবে, দ্যাট মিন্স কম্প্রেসিভ ফোর্স কাজ করতেছে জাস্ট বিকজ অফ রেইজিং দ্য টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস। 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রেইজ করার কারণে এই যদি কোনো সাপোর্ট না থাকে তাহলে কোনো স্ট্রেস ডেভেলপ করে না, বাট যদি কোনো সাপোর্ট থাকে তাহলে সেটার মধ্যে স্ট্রেস ডেভেলপ করে। আর যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ডেল্টার যে deformation due to temperature change, you can write it like alpha L, the amount of temperature change. ঠিক আছে, এই আলফা যেটা, আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে যে এক এক প্রতিটা ম্যাটেরিয়ালের জন্য দিস ইজ এ কনস্ট্যান্ট, ঠিক আছে। ফর এক্সাম্পল ফর স্টিল এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, ম্যাটেরিয়াল প্রপার্টি। সিমিলারলি এই আলফাও হচ্ছে একটা ম্যাটেরিয়াল প্রপার্টি which is a constant for any material, and L is the initial length, T final হচ্ছে ফাইনাল টেম্পারেচার, আর এটা হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার। আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারি এভাবে যে আলফা L ডেল্টা T। স্যার এটা তো হবে সাপোর্ট না থাকলে আমরা থার্মাল স্ট্রেস কোনটাকে বলবো, যে উইদাউট এনি এক্সটার্নাল ফোর্স, অনলি ডিউ টু দ্য চেঞ্জ অফ টেম্পারেচার, ইফ ম্যাটেরিয়াল ইজ experiencing any stress,
that is called thermal stress without external load, only because of the temperature change. সো ওই জিনিসটাই আমি এখানে বুঝাতে চাচ্ছি। এখানে আবার দেখানো আছে যে যদি দুই পাশে দুইটা সাপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করি, ডেল্টা টি পরিমাণ টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করি, তাহলে সেক্ষেত্রে যদি এই পাশে সাপোর্টটা না থাকতো তাহলে এটা হচ্ছে ডেল্টা পরিমাণ এক্সটেন্ড হতো। সাপোর্টটা থাকার কারণে এক্সটেন্ড হতে পারছে না। অথবা আমরা এটা বলতে পারি যে ডেল্টা পরিমাণ এক্সটেন্ড হওয়ার পর আমরা এক্সটার্নাল একটা ফোর্স অ্যাপ্লাই করে এটাকে ইনিশিয়াল পজিশনে রেখে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে এটার মধ্যে স্ট্রেস ডেভেলপ করে। এখন এই ডেল্টা পরিমাণ ডিফর্মেশন তাহলে এই এক্সটার্নাল ফোর্স পি এর কারণে হচ্ছে, এক্সটার্নাল ফোর্স পি এর কারণে ডেল্টা পরিমাণ ডিফর্মেশন যদি হয় তাহলে ডেল্টা পি ইকুয়ালস টু আমরা লিখতে পারি পিএল ওভার এই, ঠিক আছে। আর আমরা জানি যে ডেল্টা টি ইকুয়ালস টু আলফা এল ডেল্টা টি, যদি এটা ফ্রিলি এক্সটেন্ড করতো তাহলে এই ভ্যালুটা, ঠিক আছে। এটা ফোর্স দিয়ে আমরা ডেল্টাটাকে কমাই দিলাম, সেটা হচ্ছে এটা পিএল বাই এই, আর এটা হচ্ছে টেম্পারেচার কারণে যে পরিমাণ ইনক্রিজ হতো, ডেল্টা পরিমাণ ইনক্রিজ হতো, সেটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা এইটা ইকুয়ালস টু এইটা লিখতে পারি, অর্থাৎ ফোর্সের কারণে যে এক্সটেনশন যেটুকু হওয়ার কথা সেটা, আর টেম্পারেচার কারণে যেটা হওয়ার কথা, দুইটা হচ্ছে সেম। তাহলে সেক্ষেত্রে আমরা একটা রিলেশন পেতে পারি সিগমা ইকুয়ালস টু মডুলাস অফ ইলাস্টিসিটি অফ দ্যাট ম্যাটেরিয়াল আলফা এন্ড ডেল্টা টি। কারো কোনো কোশ্চেন আছে এখানে? স্যার এই ক্ষেত্রে স্যার এই স্টিল বা আমি যেটা স্যার ব্যবহার করতে ওইটা স্যার ডিফরমেশন হতে পারে না স্যার? যেহেতু স্যার একদিক থেকে আমরা বৃদ্ধি পাচ্ছি আর একদিক থেকে প্রেসার দিচ্ছি, এক্ষেত্রে স্যার ডিফরমেশন যদি হয়ে যায়? বুঝি না, একদিক থেকে আমি কি দিচ্ছি? টেম্পারেচার দেওয়ার কারণে স্যার এটা বৃদ্ধি পাচ্ছে স্যার, মানে ইলংগেশন হচ্ছে, আর স্যার হ্যাঁ। আর প্রেসার দিচ্ছি দুই পাশ দিয়ে, তাহলে স্যার ওটা স্যার ডিফরমেশন হতে পারে না মাঝে? না, আমরা প্রেসার দিচ্ছি না, আমরা অ্যাসিউম করতেছি যে টেম্পারেচার না দিয়ে, মানে আমরা যেটা করতেছি এখানে কনফিউশনটা দূর করা দরকার, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ করতেছি, ঠিক আছে, এক্সটার্নাল কোনো ফোর্স দিচ্ছি না। বাট শুধুমাত্র টেম্পারেচার ইনক্রিজ করার কারণে এই সাপোর্টটা যদি না থাকতো তাহলে এটা ডেল্টা পরিমাণ ইনক্রিজ করতো, তখন এটার মধ্যে কোনো স্ট্রেস ডেভেলপ করতো না, ঠিক আছে। এই সাপোর্টটা থাকার কারণে এটা কিন্তু এক্সটেনশন হতে পারছে না, ঠিক আছে। সেটাকে আমরা উল্টো ভাবে বলতেছি যে এটাকে প্রেসারাইজ করে কমানো হচ্ছে, যেটুকু বাড়ার কথা ছিল সেটুকু বাড়তে দেওয়া হচ্ছে না। কেন বাড়তে দেওয়া হচ্ছে না? কারণ হচ্ছে এই যে সাপোর্টটা এখানে কাজ করতেছে, এই সাপোর্টটার কারণে আমরা বাড়তে পারতেছে না। এই সাপোর্টটা একটা লোড হিসেবে কাজ করতেছে, হুইচ ইজ পি। এখন কি বুঝতে পারছো? আমরা কিন্তু কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি না, শুধু টেম্পারেচার ইনক্রিজ করতেছি। বাট টেম্পারেচার ইনক্রিজ করলে যদি কোনো সাপোর্ট না থাকতো তাহলে এটা ইনক্রিজ করতো, কিন্তু সাপোর্ট থাকার কারণে ইনক্রিজ করতে পারছে না। দ্যাট মিন্স এই সাপোর্টের মধ্যে তাহলে একটা ফোর্স কাজ করবে না, টেম্পারেচার বাড়ানোর কারণে এটা এক্সটেন্ড যদি হতে না পারে তাহলে এই সাপোর্টের মধ্যে একটা ফোর্স কাজ করবে, সেই ফোর্সটাই হচ্ছে পি। এখন কি বুঝতে পারছো? স্যার ওই মানে স্যার আমি বলতেছি স্যার ওইটা যেহেতু স্যার যদি সাপোর্টটা আছে স্যার, যেহেতু স্যার সাপোর্ট আছে ওইটা স্যার বৃদ্ধি পাইতে পারছে না, তো স্যার ওইটা স্যার ডিফরমেশন হওয়ার কথা না? হ্যাঁ, এই পরিমাণ ডিফরমেশন স্যার হয়ে হামজা যাচ্ছে। বেন্ডিং এর কথা বলতেছে আর কি। ও বেন্ডিং তো রেস্ট্রিক্টেড, আমরা তো শুধু এক্সিয়াল অ্যানালাইসিস করতেছি। তুমি কি বেন্ডিং বুঝাচ্ছো? জি স্যার। না, তুমি যেটা বলতে চাচ্ছ যে হ্যাঁ টেম্পারেচার বাড়ালে এটা হচ্ছে এরকম বেন্ড হয়ে যাবে, তাই না? জি স্যার। না, এটা বেন্ড হবে না, কারণ হচ্ছে আমরা এখানে এক্সিয়াল অ্যানালাইসিস করতেছি। এক্সিয়াল অ্যানালাইসিসের ক্ষেত্রে বেন্ডিংটাকে আমরা অবশ্যই অ্যাসিউম করে নিব যে দেয়ার উইল বি নো বেন্ডিং। এর আগে একটা প্রবলেম করেছিলাম, মনে আছে, যে বেন্ডিং ইজ রেস্ট্রিক্টেড। সো এটার ক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে যে বেন্ডিং হচ্ছে রেস্ট্রিক্টেড, ইটস জাস্ট এক্সিয়াল ফোর্স, সো ডিফর্মেশন উইল বি অনলি এক্সিয়াল। ওকে, আর যদি ইন দ্য প্র্যাকটিক্যাল কেস ইট মাইট বেন্ড, ঠিক আছে, যদি টু লং হয়ে যায় তাহলে এই এল যদি টু লং হয় তাহলে এটা বেন্ড হয়ে যায়, বুঝতে পারছো? বাট আমরা বেন্ডিংটাকে আমরা হচ্ছে নেগলেক্ট করতেছি, যে দেয়ার উইল বি নো বেন্ডিং, ওয়ান অফ দ্য অ্যাজাম্পশন। স্যার একটা কোশ্চেন ছিল। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো।
স্যার এর আগের স্লাইডে একটা কথা লেখা ছিল স্যার, যা রেজাল্ট ইজ দ্য ইন্টারনাল ফোর্সেস আর ক্রিয়েটেড উইচ রেজিস্ট দেম। এর আগের স্লাইডে একটা কোশ্চেন, মানে এই লাইনটা লেখা ছিল স্যার, এই লাইনটা বুঝিনি স্যার, In লাস্টের some লাইনটা। cases where temperature deformation is not permitted, সেটাই তো বোঝাচ্ছিলাম তাই না, যে যেক্ষেত্রে দুই পাশে ফিক্সড সাপোর্ট থাকে, টেম্পারেচারের কারণে যে ডিফরমেশন অথবা ইলংগেশন সেটা যদি পারমিট করা না হয়, তাহলে ইন্টারনাল একটা ফোর্স ডেভেলপ হয় ম্যাটেরিয়ালস এর মধ্যে। ঠিক আছে, আমি যদি এখানে কাটি তাহলে সেক্ষেত্রে কি একটা ইন্টারনাল এই সাপোর্টের মধ্যে যে পরিমাণ ফোর্স সে এক্সার্ট করবে এই ম্যাটেরিয়ালটা, সেই সাপোর্টও সেই একই পরিমাণ ফোর্স এক্সার্ট করবে। ঠিক আছে, তাহলে ম্যাটেরিয়ালের মধ্যে পি পরিমাণ ফোর্সই কাজ করবে না, জি স্যার, বুঝতে পারছি। সেটা হচ্ছে ইন্টারনাল ফোর্স ডেভেলপ হচ্ছে, যার কারণে এই ম্যাটেরিয়ালস এর মধ্যে স্ট্রেস ডেভেলপ করছে। জি স্যার। সেটাই এখানে বোঝানো হচ্ছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে যে ম্যাটেরিয়াল বা যে বারটা আমরা ইউজ করতেছি ওইটা কি স্যার সব শেপের ক্ষেত্রে প্রযোজ্য নাকি শুধু রেগুলার শেপের ক্ষেত্রে? এখানে যে মানে বার আমরা ইউজ জি করতেছি, স্যার, ডিফরমেশন বা ইলংগেশন তো স্যার মানে যে সূত্রটা মানে PL/A, এটা তো স্যার রেগুলার শেপের ক্ষেত্রে শুধু না তোমার যদি নাকি? ক্রস সেকশন যেটাই হোক না কেন, তোমার ক্রস সেকশন এটা মনে করো সার্কুলার, তাই না, এটাকে ধরলাম সার্কুলার, নো প্রবলেম, রেক্টাঙ্গুলার, এগুলো হচ্ছে রেগুলার শেপ, তাই না। এখন যদি তুমি আই বিমের কথা চিন্তা করো, এরকম একটা আই বিম যদি চিন্তা করো, এটা ক্ষেত্রে সেম হবে, তোমার এরিয়া এখানে আছে, তাই না, এরিয়া আছে, লেন্থটা ইনভলভ, তো এরিয়াটাই হচ্ছে মেইন। এটা তুমি যে কোনো ক্রস সেকশন দাও না কেন, এখন যদি তুমি ভেরিইং ক্রস সেকশন দাও, অর্থাৎ এই মাথায় ডায়ামিটার একটা, এই মাথায় ডায়ামিটার আলাদা, এরকম দাও, দেন দেয়ার ইজ ডিফারেন্ট কাইন্ড অফ অ্যানালিসিস। ওকে, বুঝতে পারছো? কে জি কোশ্চেন স্যার, করছিল? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন এখানে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে যে ইনিশিয়ালি একটা গ্যাপ রয়ে গেছে এখানে, এটা হচ্ছে একটা ফিক্সড সাপোর্ট, এখানে একটা গ্যাপ রয়ে গেছে এক্স পরিমাণ। ঠিক আছে, এখন যদি আমি টেম্পারেচার রেইজ করি, তাহলে এই বারটা এই পর্যন্ত ফ্রিলি বাড়তে পারে, মানে ইলংগেশন যেটা হবে সেটা হচ্ছে ফ্রি ইলংগেশন, এক্স ডিস্টেন্সের যে ইলংগেশন সেই ইলংগেশনটা হচ্ছে ফ্রি ইলংগেশন। ঠিক আছে, এখন এখানে আসার পরে এই এখানে যে ফিক্সড সাপোর্টটা আছে, ফিক্সড সাপোর্টটা কি করবে, এটাকে আর ইলংগেট হতে দেবে না। বাট যদি এটা না থাকতো তাহলে এটা নিশ্চয়ই আরো ইলংগেট হতো। ঠিক আছে, সেই ইলংগেশনের পরিমাণটা কত, টেম্পারেচার রেইজের কারণে এই টোটাল ইলংগেশন এই পরিমাণ হওয়ার কথা, বাট হচ্ছে কতটুকু, অনলি এতটুকু। তারপরে সে বাধা পাচ্ছে, বাধা পাওয়া ইলংগেশনের ডিসটেন্স কতটুকু, ডেল্টা পি। এই ডেল্টা পিটা হচ্ছে বাধা ছাড়া ইলংগেশন, সরি বাধার যেটুকু ইলংগেশন বাধার কারণে হতে পারছে না সেটা হচ্ছে ডেল্টা পি, হুইচ ইজ ডিউ টু দ্য ডেভেলপমেন্ট অফ ইন্টারনাল ফোর্স বিকজ অফ দিস সাপোর্ট। ঠিক আছে, সেটা ইকুয়েশন আমরা এটা ইউজ করব। আর টোটাল যে elongation delta t due to the temperature, if there was not any restriction then আমরা লিখতে পারি যে delta t হচ্ছে x plus delta p। ঠিক আছে, টোটাল ডিফরমেশন ডিউ টু দ্য টেম্পারেচার চেঞ্জ, বাট এর মধ্যে x পরিমাণ ডিফরমেশন হচ্ছে ফ্রি, কোনো ধরনের স্ট্রেস ডেভেলপ হচ্ছে না এখানে। ঠিক আছে, আর অনলি ডেল্টা পি পরিমাণ ডিফরমেশন, যেটা এই ডেল্টা পি পরিমাণ ডিফরমেশনের কারণে এটার মধ্যে ফোর্স ডেভেলপ হচ্ছে, অর্থাৎ ইন্টারনাল স্ট্রেস ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই পি এর যে ইকুয়েশনটা সেটা ভ্যালিড হবে অনলি ফর ডেল্টা পি, নট ফর এক্স, বিকজ ডিউ টু this amount of deformation, x amount of deformation, there will be no internal stress. This will be the free deformation due to the temperature change. In this kind of problem you can write delta t equals to free deformation plus this deformation due to the internal force development. Okay, এখান থেকে আমরা এই ধরনের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে আমরা এই থিওরিটাকে ইউজ করতে পারি।
যদি কখনো কোনো গ্যাপ থাকে, তারপরে হচ্ছে ডিফরমেশন রেস্ট্রিক্ট করা হয়। এখানে কার কোনো কোশ্চেন আছে? আমরা ফ্রি ডিফর্মেশনটাকে স্যার টোটাল থার্মাল স্ট্রেস ধরতেছি কেন? কারণ স্যার এটার জন্য তো কোনো স্ট্রেস ডেভেলপ হবে না। টোটাল থার্মাল স্ট্রেস কেন ধরতেছি? থার্মাল স্ট্রেস কখন ডেভেলপ করবে? যখন তুমি ডিফরমেশনটাকে বাধা দিবা তখনই থার্মাল স্ট্রেস ডেভেলপ করবে, তার আগে কোনো থার্মাল স্ট্রেস ডেভেলপ করবে না। এখানে যদি বাধা না থাকতো তাহলে এই ডেল্টা টি পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ করার কারণে এর যে ডিফরমেশন, এই বারের যে ডিফরমেশন, সেটা হতো ডেল্টা টি পরিমাণ। যেহেতু বাধা আছে, বাধার কারণে যে ডিফরমেশনটা হতে পারেনি সেটাই হচ্ছে কম্প্রেশন। ঠিক আছে, বাধার কারণে যেটা সে হতে পারেনি সেটাই হচ্ছে কম্প্রেশন, এবং সেটাই করবে কি, এই এটা ম্যাটেরিয়ালের মধ্যে স্ট্রেস ডেভেলপ করবে। ঠিক আছে, এবং সেটার সাথেই স্ট্রেসের সম্পর্ক থাকবে। ওই ডিফরমেশনটার সাথেই যেটা হতে পারে নাই সেই অংশটুকুর সাথেই সম্পর্ক হচ্ছে ম্যাটেরিয়ালের মধ্যে স্ট্রেসে। আর এই টোটাল যে ডিফরমেশন যেটা হওয়ার কথা ছিল সেটার সাথে সম্পর্ক হচ্ছে অনলি টেম্পারেচারের। ঠিক আছে, এখন ক্লিয়ার হয়েছে? আমরা একটা প্রবলেম দেখি। 265 একটা ব্রোঞ্জ বার যেটা হচ্ছে 3 মিলিমিটার লং। হ্যাঁ বলো স্যার। আগের স্যার স্লাইডে এই বার স্যার, মানে এই বারের যে মানে ডিফরমেশন হইল, এখানে কি স্যার মানে বারের ওয়েট চেঞ্জ হবে না কোনো? বারটার বুঝি নাই। স্যার মানে বারের যে ডিফরমেশন হলো স্যার, মানে এটা কি স্যার বারের ওয়েট চেঞ্জ হবে না কোনো? মানে প্রস্থ চেঞ্জ হবে কিনা? শোনো, আমরা যে এখানে যে অ্যানালাইসিস গুলো করতেছি এগুলো কিন্তু কিছু অ্যাজাম্পশনের উপর বেস করে আমাদের অ্যানালাইসিস গুলো। এক নাম্বার হচ্ছে আমরা কিন্তু পয়সন রেশিও কনসিডার করছি না। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? যে এটা যে কোনো বার, যখন হচ্ছে তোমার যে কোনো ম্যাটেরিয়ালকে যদি কম্প্রেস করা হয়, যদি কম্প্রেশন ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে সেক্ষেত্রে এটার লেন্থটা কমে যাবে কিন্তু হচ্ছে এর উইথটা বেড়ে যাবে। এটাই তো পয়সন রেশিও রিলেশন, তাই না? উইথটা বেড়ে যাবে। তো এখানে আমরা পয়সন রেশিও কনসিডার করতেছি না, এবং আমরা যে ডিফরমেশন গুলোর কথা বলতেছি which are very small deformation। ঠিক আছে, the effect of other things are neglected. ফর এক্সাম্পল দ্য বাকলিং, হামজা যেটা বলতেছিল যে বেন্ডিং, তো বেন্ডিংও হতে পারে, সেই বেন্ডিংটাও আমরা কিন্তু কনসিডার করছি না। আমরা যখন হচ্ছে কম্বাইন্ড স্ট্রেস কনসিডার করব, সবগুলো প্যারামিটার কনসিডার করব, তখন ফাইনাল ডিজাইনের জন্য আমরা আমাদেরকে অবশ্যই এই বাকলিং, এটা যে মানে ডায়ামিটার রিডিউস হচ্ছে, সেই জিনিসগুলো সবগুলোই কিন্তু কনসিডার করতে হবে। বাট এগুলো আসবে স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, একবারে যদি সবগুলাই নিয়ে আসি তাহলে দেয়ার উইল বি এ হিউজ ইকুয়েশন, যেটা তুমি হচ্ছে এখনই মাথায় ঢুকবে না। এই জন্য কিছু জিনিসকে আমরা হচ্ছে অ্যাসিউম করে নিচ্ছি যে এগুলো নেগলেক্টেড, অ্যাসিউম করে নিয়ে সিম্পল ওয়েতে সলভ করার চেষ্টা করছি। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার এখানে স্যার ডেল্টা পি এর ক্যালকুলেশনের সময় স্যার আমরা যে লেন্থটা ধরতেছি সেটা স্যার এল হবে নাকি এল প্লাস এক্স হবে? ডেল্টা পি এর কারণে আমরা যে ইনিশিয়াল লেন্থটা ধরতেছি, জি স্যার। ইনিশিয়াল লেন্থটা অবশ্যই হচ্ছে এল প্লাস এক্স হবে। আচ্ছা স্যার। কারণ হচ্ছে তোমার এখান থেকে তো তোমার অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কি, এখানে হচ্ছে সিচুয়েশনটা হচ্ছে যে তোমার ইনিশিয়াল এখান থেকে হচ্ছে এটাকে ডিফর্ম করা হচ্ছে। ঠিক আছে, এখান থেকে ইনিশিয়াল লেন্থ সেটা হচ্ছে তোমার কনসিডার করতে হবে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে ইনিশিয়াল লেন্থ, তারপরে হচ্ছে এই এক্সটেনশনটা হচ্ছে। হ্যাঁ জি স্যার। আচ্ছা, তাহলে এখানে যে প্রবলেমটা আছে অলমোস্ট ওইটার মতোই প্রবলেম। ঠিক আছে, এর লেন্থ হচ্ছে 3 মিলিমিটার, 3 মিটার। ঠিক আছে, লেন্থ যেটা পরিমাণ হচ্ছে গ্যাপ রয়ে গেছে এখানে, ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে, দুইটা রিজিড ওয়ালের মাঝামাঝি অবস্থান করতেছে, টেম্পারেচার অফ এট টেম্পারেচার -20 ডিগ্রি। যখন -20 ডিগ্রি টেম্পারেচারে থাকবে এই ব্রোঞ্জ বারটা, তখন হচ্ছে গ্যাপটা হচ্ছে 25 মিলিমিটার। ঠিক আছে, 25 মিলিমিটার গ্যাপ থাকবে। ফাইন্ড দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য কম্প্রেসিভ স্ট্রেস ইন দ্য বার উইল বি 35 মেগাপাস্কেল। ঠিক আছে, কত টেম্পারেচারে গেলে এই বারের মধ্যে কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করবে, সেটা হচ্ছে 35 মেগাপাস্কেল কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করবে, সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে আলফা ভ্যালু দেওয়া আছে এবং মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা জানি কি, একটু আগে যেটা দেখলাম যে ডেল্টা স্টিল ডেল্টা টি
টেম্পারেচারের কারণে যে ডিফর্মেশন, যেটা টোটাল ডিফর্মেশন হওয়ার কথা, সেটা ইকুয়ালস টু ডেল্টা ডেল্টা ডিউ টু দ্য ফোর্স, ঠিক আছে, ডেল্টা পি প্লাস হচ্ছে এই গ্যাপটা, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে আলফা এল ডেল্টা টি ইকুয়ালস টু সিগমা এল ডিভাইড বাই ই, অর্থাৎ স্ট্রেস ইনিশিয়াল লেংথ অফ দ্য ম্যাটেরিয়াল প্লাস হচ্ছে 2.5, যে হচ্ছে আমাদের সরি 2.5 কেন 25 মিলিমিটার, এটা 25 হবে, ঠিক আছে। এখানে কিছু ভুল আছে, এটা একটা সলিউশন ম্যানুয়াল থেকে নেওয়া, তো কিছু ভুল আছে, কারেকশন করে নিও, হচ্ছে 25, তাহলে হচ্ছে আলফা এল ডেল্টা টি ইকুয়ালস টু সিগমা এল বাই ই প্লাস হচ্ছে 25 মিলিমিটার। আইদার 2.5, এটা আসলে 2.5 মিলিমিটার হওয়ার কথা, যাই হোক যেটা দেওয়া থাকবে আর কি, আইদার 25 মিলিমিটার দেওয়া থাক অথবা 2.5 মিলিমিটার দেওয়া থাক। আমার মনে হচ্ছে যে এটা 2.5 হবে, এটা আসলে 25 হবে না, কারণ আমরা হচ্ছে টু লার্জ ডিফরমেশন নিয়ে কাজ করছি না। টু লার্জ ডিফরমেশন হলে এটা চিন্তা করো যে 3 মিটার লেন্থের একটা যদি 25 মিলিমিটার ডিফরমেশন হয়, it will be huge. Anyway, আমরা এটাকে 2.5 নিয়ে কনসিডার করি, 2.5 মিলিমিটার। ফাইন্ড দ্য টেম্পারেচার অ্যাট হুইচ কম্প্রেসিভ স্ট্রেস বের করতে বলছে, তাহলে এখানে 2.5 সিগমা এল বাই ই, তাহলে আমাদের আলফা এল এর ভ্যালু হচ্ছে এখানে আছে যে 3000 দেওয়া আছে, ঠিক আছে, ইনিশিয়াল লেংথ। এখানে কিন্তু এল এর ভ্যালুটা 3000 হবে, যেহেতু টেম্পারেচার ডিফরমেশন ইয়ার কারণে, ঠিক আছে, টেম্পারেচার কারণে এটা ইলংগেশন হচ্ছে, ঠিক আছে। এবং ইনিশিয়াল লেংথ এক্ষেত্রে কিন্তু মানে এল ইকুয়ালস টু 3 মিটার, যেটা 3 মিটারই থাকবে, and equals to the sigma হচ্ছে 35, আমাদের ম্যাক্সিমাম রেঞ্জ দেওয়া আছে যে 35 এর বেশি উঠানো যাবে না, 35 ডিভাইডেড বাই 80000 হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। আর এক্ষেত্রে যে 3000 যেটা দেওয়া আছে ইনিশিয়াল লেন্থ, এটা হচ্ছে 3000 হবে না, 2.5 মিলিমিটার হবে, 2.5। আসলে এটা খুব বেশি ইফেক্ট ফেলে না, এই যে তোমার এই ডেল্টা স্মল অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট গ্যাপ যে রয়ে গেছে, এই গ্যাপটা খুব বেশি আসলে এই টোটাল ভ্যালুর মধ্যে তোমরা ক্যালকুলেশন করে দেখো, টোটাল ভ্যালুর মধ্যে খুব বেশি ইফেক্ট ফেলে না। এটা 3000 ইউজ করো অথবা 2.5 ইউজ করো, does not affect much. Okay, anyway, তারপরে তোমরা for the sake of accuracy you can use 3000. It's very difficult to write with the mouse. 3000 2.5 প্লাস 2.5, এখান থেকে দেখা যাচ্ছে টেম্পারেচার অনলি আননোন হচ্ছে আমাদের ডেল্টা টি, এখান থেকে আমরা বের করে নিতে পারবো। তো টেম্পারেচার চেঞ্জের কারণে এইটার বারের মধ্যে যে টোটাল স্ট্রেস ডেভেলপ করবে, কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করবে, সেটা যদি 35 মেগাপাস্কেল হয়, তাহলে সেক্ষেত্রে টেম্পারেচার রেইজ করতে হবে -20 ডিগ্রি সেলসিয়াস থেকে টেম্পারেচার হতে হবে 50.6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ টোটাল চেঞ্জ ইন টেম্পারেচার হতে হবে 70.6 ডিগ্রি সেলসিয়াস। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে আমরা সামনের দিকে মুভ করি নাকি? নেক্সট হচ্ছে প্রবলেম 268। এক্ষেত্রে একটা রিজিড বার এবিসি, এবিসি যে রিজিড বার পি পয়েন্টে ফিক্স করা আছে, এবং দুটো ভার্টিক্যাল রড আছে, স্টিল এবং অ্যালুমিনিয়াম। বার ইজ হরিজন্টাল, ভার্টিক্যাল রডস আর স্ট্রেস ফ্রি। রডগুলোর মধ্যে কোনো ধরনের স্ট্রেস নাই, অর্থাৎ কোনো ধরনের টান কিংবা কম্প্রেশন কোনোটাই নেই। ডিটারমাইন দ্য স্ট্রেস ইন দ্য অ্যালুমিনিয়াম রড, অ্যালুমিনিয়াম রডের মধ্যে স্ট্রেস বের করতে হবে if the temperature of the steel rod is decreased by 40 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ স্টিলের টেম্পারেচার যদি 40 ডিগ্রি সেলসিয়াস ডিক্রিজ করা হয়, তাহলে সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের মধ্যে কি পরিমাণ স্ট্রেস ডেভেলপ করবে, ঠিক আছে, ওদেরকে সেটা বের করতে হবে। তাহলে এখানে প্রবলেমের ফিজিক্সটা কি বলতেছে, যে স্টিলের টেম্পারেচার যদি ডিক্রিজ করা হয়, স্টিলের মধ্যে ইলংগেশন হবে নাকি কম্প্রেশন হবে, ডিফর্মেশন হবে? ডিফরমেশন। কে বলতে পারবা? স্টিলের টেম্পারেচার যদি কমানো হয়, তাহলে এর লেন্থটা বাড়বে নাকি কমবে? লেন্থ আছে 0.9 মিটার, এটা বাড়বে নাকি কমবে? কমবে স্যার। কমবে। তাহলে স্টিলের মধ্যে টেম্পারেচার ডিক্রিজ করলে এর লেন্থটা কমবে, লেন্থটা যদি কমে তাহলে সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের লেন্থটা বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে দিকে।
কি মনে হয় 1.2 মিটার থেকে বাড়বে নাকি কমবে? বাড়বে স্যার। হামজা, স্যার তুমি বুঝতে পারছো জিনিসটা? হামজা, স্যার আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে লাস্ট পর্যন্ত শুনতে পাচ্ছিলাম না স্যার, নেটওয়ার্ক বুঝতে প্রবলেম পারছিল না? এই নেটওয়ার্ক ভালো আছে কার? একজনকে রিকমেন্ড করো। এনিওয়ে আমাকে স্যার আরেকবার বলেন স্যার এটা। আচ্ছা, স্টিলের মধ্যে টেম্পারেচার যদি ডিক্রিজ করা হয় বাই 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে স্টিলের যে হাইট লেন্থ যেটা দেওয়া আছে 0.9 মিটার, এটা হচ্ছে ডিক্রিজ করবে। যদি এটা ডিক্রিজ করে তাহলে সেক্ষেত্রে এ পয়েন্টটা উপরের দিকে মুভ করবে, এ পয়েন্টটা এখানে চলে আসবে। তাহলে এই বাটা এখানে তো বি পয়েন্টে ফিক্সড আছে, তাহলে বাটার সিচুয়েশন হবে এরকম ইনক্লাইন্ড সিচুয়েশন হবে, ঠিক আছে? যদি বারটা ইনক্লাইন্ড অবস্থায় চলে আসে তাহলে সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের লেন্থটা বেড়ে যাবে। আমার কোশ্চেন ছিল যে অ্যালুমিনিয়ামের লেন্থটা বাড়বে নাকি হচ্ছে কমবে। অ্যালুমিনিয়ামের লেন্থটা অ্যাকচুয়ালি বাড়বে, অ্যালুমিনিয়ামের মধ্যে ইলংগেশন হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের মধ্যে যদি ইলংগেশন হয়, এখানে এটাকে আমরা ডেল্টা অ্যালুমিনিয়াম বলি, অ্যালুমিনিয়াম বলি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্রবলেমে যেটা ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে যে স্ট্রেস ডেভেলপড ইন দ্য অ্যালুমিনিয়াম রড। আমরা যদি অ্যালুমিনিয়ামের ইলংগেশনটা বের করতে পারি তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আমরা হচ্ছে অ্যালুমিনিয়ামের মধ্যে স্ট্রেসটাও বের করতে পারবো। আমরা জানি যে ডেল্টা ইকুয়ালস টু সিগমা এল ডিভাইডেড বাই ই। তাহলে যে সিচুয়েশন ঘটবে সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়ামের মধ্যে এক্সটেনশন ঘটবে, সেটা যদি ডেল্টা অ্যালুমিনিয়াম হয় তাহলে সেক্ষেত্রে ডেল্টা অ্যালুমিনিয়াম থেকে আমরা হচ্ছে এটা ফাইন্ড আউট করতে পারি। বাট ফার্স্ট আমরা কনসিডার করি যে কন্ট্রাকশন অফ স্টিল রড অ্যাসিউমিং কমপ্লিট ফ্রিডম, অর্থাৎ স্টিল রডটার মধ্যে কোনো ধরনের ছাড়াই, মানে হচ্ছে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই। এখানে তো রেস্ট্রিকশন আছে, তাই না? যেহেতু অ্যালুমিনিয়াম রডটা অ্যাটাচ করা আছে যার কারণে হচ্ছে এটার মধ্যে একটা রেস্ট্রিকশন আছে। আমরা ফার্স্ট কনসিডার করবো যেটা, সেটা হচ্ছে যে অনলি the deformation of steel rod due to the change in temperature। আমরা যদি সেটা কনসিডার করি তাহলে সেক্ষেত্রে ডেল্টা টি দিয়ে স্টিল দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতেছি। তো ডেল্টা টি স্টিলের ভ্যালু আসতেছে 0.4212 মিলিমিটার, ঠিক আছে? অনলি ডিউ টু দ্য টেম্পারেচার চেঞ্জ, সো দ্যাট ইজ ডেল্টা টি। অর্থাৎ টোটাল ইলংগেশন স্টিল রডটার যে লেন্থ আছে সেটা কমবে কতটুকু, 0.4212 মিলিমিটার এর লেন্থটা কমে যাবে। এখন আসি আমরা সেকেন্ড কেসে। তো সেকেন্ড কেস হচ্ছে যদি হচ্ছে অ্যাকচুয়ালি কি স্টিল রডটা ফ্রি আছে, এটার কমপ্লিট ফ্রিডম আছে? অবশ্যই নাই। যদি কমপ্লিট ফ্রিডম না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্ট এটা কনসিডার করতে পারি যে যদি স্টিল রডটা কমে যায়, ঠিক আছে, স্টিল রডটার পজিশন যদি হচ্ছে ডেল্টা এ পজিশনে চলে যায়, স্টিল রডটা অর্থাৎ এ পয়েন্টটা যদি হচ্ছে মুভ করে উপরের দিকে চলে যায়, ডেল্টা এ পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয় এ পয়েন্টের, তাহলে অ্যালুমিনিয়ামের মধ্যে সি পয়েন্ট যেটা আছে সি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট হবে ডেল্টা অ্যালুমিনিয়াম পরিমাণ, ঠিক আছে? তাহলে এ এবং হচ্ছে অ্যালুমিনিয়ামের ফাইনাল পজিশন অফ দ্য বার, বারের যে ফাইনাল পজিশন, এই পয়েন্টটাকে যদি আমরা হচ্ছে এ ড্যাশ হিসেবে দেই এবং এই সি পয়েন্টটাকে যখন মুভ করে এই পয়েন্টে আসবে তখন এটাকে আমরা যদি সি ড্যাশ হিসেবে দেখাই, তাহলে ফাইনাল পজিশন অফ দ্য বার ইজ এ ড্যাশ বি এন্ড সি ড্যাশ, ঠিক আছে? এই ফাইনাল পজিশনে আসলে অ্যালুমিনিয়ামের মধ্যে যে ইলংগেশন হচ্ছে সেটা হচ্ছে ডেল্টা অ্যালুমিনিয়াম পরিমাণ, এবং এ পয়েন্টটার মুভমেন্ট উপরের দিকে গেছে সেটা হচ্ছে ডেল্টা এ পরিমাণ উপরের দিকে মুভমেন্ট হয়েছে। তাহলে ডেল্টা এ এবং ডেল্টা অ্যালুমিনিয়ামের মধ্যে আমরা যে রিলেশন আছে সেই রিলেশনটা আমরা বের করতে পারি কিভাবে, অ্যাকর্ডিং টু দা সিমিলার ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এখানে একটা সিমিলার ট্রায়াঙ্গেল অর্থাৎ এ ড্যাশ এ বি একটা ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে সি সি ড্যাশ এন্ড বি, ঠিক আছে? এখানে একটা ট্রায়াঙ্গেল, এই দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা হচ্ছে লিখতে পারি ডেল্টা এ ওভার 0.6, অর্থাৎ এই এ পয়েন্টের মুভমেন্ট এটা ডিভাইডেড বাই বি পয়েন্ট থেকে লেন্থ 0.6, আর ডেল্টা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হচ্ছে 1.2 লেন্থ। এখান থেকে আমরা ডেল্টা এ এবং ডেল্টা অ্যালুমিনিয়ামের মধ্যে একটা রিলেশন পাই, ঠিক আছে? এখন আমরা আসি যে আমাদের যে টোটাল ডিফরমেশন অর্থাৎ অ্যালুমিনিয়াম স্টিল যে ওয়্যারটা আছে
স্টিল রড যেটা আছে, স্টিল রডটার ক্ষেত্রে এই টোটাল ডিফরমেশনটাকে আমরা কিভাবে রিলেশনটা ডেভেলপ করব। রিলেশনটা হচ্ছে যে টেম্পারেচারের কারণে যে টোটাল ডিফরমেশন, এই টোটাল ডিফরমেশনটা কিন্তু অ্যাকচুয়ালি টোটাল না, ঠিক আছে। ফ্রি থাকলে যদি হচ্ছে স্টিল রডটা এই বারের সাথে অ্যাটাচ করা না থাকতো, তাহলে সেক্ষেত্রে ডেল্টা টি পরিমাণ ডিসপ্লেসমেন্ট অর্থাৎ ইলংগেশন হতো এটার মধ্যে, ঠিক আছে। তো ডেল্টা এ পরিমাণ ইলংগেশন হতে পারছে না ডিউ টু এই পরিমাণ ইলংগেশনের প্রয়োজন হচ্ছে না, কারণ হচ্ছে যে স্টিলের মধ্যে এটা ডিফরমেশন থাকবে, প্লাস হচ্ছে এই পয়েন্টটা যেহেতু এই স্টিলের কন্ট্রাকশনের কারণে অ্যালুমিনিয়ামের মধ্যে ইলংগেশন হচ্ছে, তার কারণে আমরা যেটা পাচ্ছি যে ডেল্টা অ্যালুমিনিয়াম পরিমাণ ইলংগেশন পাচ্ছি। তো এই ইলংগেশন যখন এখানে হচ্ছে, তখন এই বারের এই পয়েন্টটা অটোমেটিক্যালি এই মানে এটার মুভমেন্টের কারণে এই বারের এই পয়েন্টটাও ডেল্টা এ পরিমাণ মুভমেন্ট উপরের দিকে হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে যে টেম্পারেচারের কারণে যে টোটাল ডিফরমেশন, সেই ডিফরমেশন ইজ ইকুয়ালস টু দ্য মুভমেন্ট অফ পয়েন্ট এ প্লাস দ্য ডিফরমেশন অফ স্টিল। স্টিলের মধ্যে কি পরিমাণ ডিফরমেশন হচ্ছে ডিউ টু দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য স্টিল, ঠিক আছে। তাহলে এখানে আমরা হচ্ছে ডেল্টা এ এর মুভমেন্ট প্লাস ডেল্টা স্টিলের মধ্যে যে ফোর্সের কারণে যে ডিফরমেশন হচ্ছে, সেটা এই দুইটা সামেশন ইকুয়ালস টু ডেল্টা টেম্পারেচারের কারণে যে ডিফরমেশন, টোটাল ডিফরমেশন সেটা সমান। তাহলে এখান থেকে আমরা এই রিলেশন পাই। এই রিলেশনের মধ্যে হচ্ছে আমরা জানি যে ডেল্টা এ ডেল্টা এ এর যে ভ্যালু, সে ডেল্টা এর ভ্যালু হচ্ছে 0.5 ডেল্টা অ্যালুমিনিয়াম। তারপরে আমরা হচ্ছে ডেল্টার যে স্টিলের যে রিলেশন আছে পিএল ওভার এই, আর অ্যালুমিনিয়ামের যে রিলেশন পিএল ওভার এই, এখান থেকে আমরা ফাইনালি ভ্যালুগুলো পাবো। সেটা হচ্ছে যে ডেল্টা স্টিল, পি স্টিল এবং পি অ্যালুমিনিয়ামের মধ্যে একটা রিলেশন পাবো, যেটাকে আমরা ইকুয়েশন 1 হিসেবে দেখাচ্ছি। আরেকটা ইকুয়েশন আমরা এই ফোর্সের আরেকটা রিলেশন আমরা বের করতে পারি ইউজিং দ্য স্ট্যাটিক্স, সেটা হচ্ছে সামেশন অফ মুভমেন্ট অ্যাবাউট পয়েন্ট বি। এই বি পয়েন্টের সাপেক্ষে যদি আমরা মুভমেন্ট নেই, তাহলে সেক্ষেত্রে পি স্টিল এবং পি অ্যালুমিনিয়ামের মধ্যে একটা রিলেশন পাবো, যেটাকে আমরা ইকুয়েশন 2 হিসেবে দেখাচ্ছি। এবং ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 কে যদি আমরা সলভ করি, তাহলে সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের মধ্যে যে কি পরিমাণ লোড কাজ করতেছে সেটা বের করতে পারি। আমরা যদি অ্যালুমিনিয়ামের মধ্যে লোড জানি, তাহলে সেখান থেকে আমরা যে অ্যালুমিনিয়ামের মধ্যে স্ট্রেস কি পরিমাণ কাজ করতেছে সেটা বের করতে পারি। সিগমা অ্যালুমিনিয়াম ইকুয়ালস টু 9.45 মেগাপ্যাসকেল। ওকে, এখন তোমাদের এখানে কনফিউশন একটা জায়গায় আসবে, সেটা হচ্ছে এই অংশটুকুতে। এই অংশটুকুকে তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। স্যার আরেকবার বলেন স্যার। এই অংশটুকু কি তোমরা বুঝতে পেরেছো যে এই টেম্পারেচারের কারণে যে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ টেম্পারেচারের কারণে যে ডিফরমেশন, ঠিক আছে, ফ্রি ডিফরমেশন হচ্ছে ডেল্টা টি পরিমাণ হচ্ছে ফ্রি ডিফরমেশন, ঠিক আছে। বাট এটা অ্যাকচুয়ালি ডিফরমেশনটা কি ফ্রি? অ্যালুমিনিয়ামের যে এক্সটেনশন হচ্ছে তার কারণে কিছুটা তোমার হচ্ছে রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে না ডিফরমেশনটা? জি স্যার। এটা যে কম্প্রেশন সেটা হচ্ছে রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে। এর আগের এক্সাম্পলে আমরা কি দেখলাম, যে সাপোর্টের কারণে এক্সটেনশনটা হচ্ছে রেস্ট্রিক্ট হচ্ছে, ঠিক আছে। আর এখানে সাপোর্টের কারণে কি হচ্ছে, এই অ্যালুমিনিয়াম এই পয়েন্টে অ্যাটাচ থাকার কারণে স্টিলের মধ্যে যে কম্প্রেশন সেটা হচ্ছে রেজিস্ট হচ্ছে। দ্যাট মিন্স ওই পরিমাণ এক্সটেনশন হচ্ছে তার মধ্যে, বুঝতে পারছো? তাহলে স্টিলের মধ্যে যে টোটাল ডিফরমেশন এক্সটেনশন সেটা হচ্ছে ডেল্টা স্টিল, আর হচ্ছে ডেল্টা এ হচ্ছে, শোনো এখানে সিম্পলি বলে দেই, সেটা হচ্ছে যে ডেল্টা টি স্টিল যেটা, এটা হচ্ছে কম্প্রেশন, অ্যালুমিনিয়ামের মধ্যে টোটাল কম্প্রেশন উইদাউট এনি ফোর্স। বাট স্টিল দিয়ে যখন আমি এদিকে উপরের দিকে টানতেছি, তখন এই স্টিলে মানে টোটাল ডিফরমেশনটা এক্সটেন্ড হয়ে যাচ্ছে। কি পরিমাণ এক্সটেন্ড হচ্ছে? এটা হচ্ছে ডেল্টা এ পরিমাণ এক্সটেন্ড হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর স্টিলের মধ্যে তো একটা ফোর্স কাজ করতেছে, ঠিক আছে। যখন হচ্ছে এই পরিমাণ এক্সটেনশন হচ্ছে, স্টিলের মধ্যে একটা ফোর্স কাজ করতেছে, সেই ফোর্সটা হচ্ছে, ফোর্সের কারণে যে স্টিলের মধ্যে ইলংগেশন সেটা হচ্ছে ডেল্টা স্টিল। ও সরি, আমি একটু উল্টো দিকে চলে গেছি। সেটা হচ্ছে যে তোমার এটা হচ্ছে টোটাল কম্প্রেশন ডিউ টু দ্য টেম্পারেচার চেঞ্জ। তারপরে টেম্পারেচার চেঞ্জের কারণে টোটাল স্টিল বারটা মনে করো যে এদিকে চলে গেছে, এই পর্যন্ত চলে গেছে ফ্রি ডিফরমেশনের কারণে, ঠিক আছে। এখন আমি করতেছি কি, অ্যালুমিনিয়ামের সাথে যেহেতু অ্যাটাচ করা আছে, এটাকে টেনে আমি হচ্ছে এখানে অ্যাটাচ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে কিছুটা কমে যাচ্ছে, ডেল্টা স্টিল পরিমাণ কমে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ স্টিলের মধ্যে আমি হচ্ছে ইলংগেশন দিচ্ছি। কিভাবে? যেহেতু অ্যালুমিনিয়ামের সাথে অ্যাটাচ করা আছে, যার কারণে আমি ইলংগেশন দিয়ে এই পয়েন্টে আনতেছি।
আর এখানে যে ডেল্টা এ পরিমাণ যে মুভমেন্ট, এই মুভমেন্টটা হচ্ছে কি অ্যালুমিনিয়ামের এক্সটেনশনের কারণে এই মুভমেন্টটা আসতেছে। তাহলে আমার যে টোটাল ডিফরমেশন ছিল ডেল্টা টি, সেখান থেকে আমি টেনে কম্প্রেশনটাকে, এটা হচ্ছে টেনশন, ঠিক আছে, এটা মাইনাস করে দিচ্ছি ডেল্টা স্টিল, ঠিক আছে, টোটাল ফ্রি ডিফরমেশন থেকে স্টিলের ডিফরমেশনটাকে আমি মাইনাস করে দিচ্ছি, স্টিলের যে ইলংগেশন সেটাকে মাইনাস করে দিচ্ছি, তারপরে হচ্ছে আমি এখানে ডেল্টা এ যে ফাইনাল পজিশন, সে ফাইনাল পজিশনটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে ডেল্টা এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি ডেল্টা টি মাইনাস ডেল্টা স্টিল। তো আমি যতটুকু কম্প্রেশন হয়েছে সেখান থেকে ডেল্টা স্টিল পরিমাণ এক্সটেনশন করা হয়েছে, এক্সটেনশন করার কারণে পজিশনটা হচ্ছে ডেল্টা এ তে চলে আসছে। কারো কোনো কনফিউশন আছে কিনা এখনো? স্যার ডেল্টা টিটা ফার্স্টটা কম্প্রেশন কেন হবে? এই ডেল্টা টি কম্প্রেশন কেন হবে? জি স্যার। এখানে আমাদের প্রবলেমে কি বলা আছে, if the temperature of steel rod is decreased by 40 degree, 40 ডিগ্রি যদি ডিক্রিজ করা হয়, অ্যাকচুয়ালি এটা কম্প্রেশন না, এটা হবে ডিফরমেশন, ঠিক আছে। 40 ডিগ্রি যদি ডিক্রিজ করা হয় তাহলে স্টিলের যে লেন্থ, সেই লেন্থটা কমে যাবে, ঠিক আছে। সেটাই হচ্ছে ডিফরমেশন ডিউ টু টেম্পারেচার। দিস ইজ নেগেটিভ, ঠিক আছে। এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, আর এটা এই ডেল্টা এটা হচ্ছে ফাইনাল পজিশন, ঠিক আছে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স। এখন বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন আছে? যাই হোক, তোমরা হচ্ছে এটা একটু ভালো করে বাসায় চেক করিও, যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারবো। ওকে, আমরা চেষ্টা করবো যে এটা মানে বাসায় আরো ভালো করে দেখার, যাতে হচ্ছে কোনো প্রবলেম যদি অ্যারাইজ করে তোমরা নিজে নিজে সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে। সলভ করার চেষ্টা করে দেখবা, যদি হচ্ছে না কোনো প্রবলেম অ্যারাইজ করে তাহলে সেক্ষেত্রে সেটা নেক্সট ক্লাসে নিয়ে আসবো, যাতে হচ্ছে আমরা ডিসকাস করতে পারি। ইন দ্য মিন টাইম তোমরা চাইলে যদি আগে সলিউশন প্রয়োজন মনে করো, তাহলে সেক্ষেত্রে আমাকে ইমেল করে দিতে পারো, অথবা হচ্ছে তোমাদের গুগল ক্লাসরুমে আমাকে নোটিফিকেশন দিতে পারো, মেসেজ দিতে পারো যে স্যার এই জায়গাটা প্রবলেম হচ্ছে, আমাকে একটু এক্সপ্লেনেশন দেন। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে শুরু করব শেয়ার এন্ড মোমেন্ট ইন দ্য বিমস, ঠিক আছে। বিমের মধ্যে শেয়ার এবং মোমেন্ট কিভাবে বের করতে হয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। আর আজকে এই পর্যন্তই।